ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোট, পঞ্চদশের 6টি সংশোধনী বাতিল। 26 সালের জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম, হাসিনা রেহানা জয় টিউলিপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। বিডিআর হত্যার পুনঃ তদন্তের শিগগিরই কমিশন গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের। আওয়ামী লীগের কার্যালয় এখন মাদক সেবী ও ছিন্নমূল মানুষের আখড়া পরিণত হয়েছে গণশৌচাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছেন সাবির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বার্ধক্য প্রতিরোধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানীর ফুড সাপ্লিমেন্ট আবিষ্কার, বঙ্গবন্ধু মেডিকেলে ক্লিনিক্যাল ট্রায়াল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরিয়ে এনে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত। সংসদ আইন অনুযায়ী জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে বলে রায় উল্লেখ করে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে 18ই আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এই রুলের ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, জামাত, সংস্থা, ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ড তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। হাইকোর্ট রায়ে বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। গত 3টি নির্বাচনে জনগণের আস্থা ছিল না বলেও পর্যবেক্ষণ দেয় আদালত। 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। ক ধারা, 7 খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হলো। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। রায়ের পর রিটকারী আইনজীবীরা বলছেন, সংসদের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক বাতিল করা হয়েছিল সেটি আজ ফিরল। বাকি থাকলো আপিল বিভাগে তত্ত্বাবধায়ক রিভিউ আবেদনটি। তবেই পুরোপুরি ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই, এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। রায়ে আদালত আরও বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছে, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। উনি বলেছেন, আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর 4টি সাধারণ নির্বাচন হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1991, 1996, 2001 ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।
এদিকে দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2 বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং 1 বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দান প্রসঙ্গে গণভোট হয়। 1985-তে এরশাদের সমর্থন যাচাইয়ে অনুষ্ঠিত হয় গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব নিয়ে হয় তৃতীয় গণভোট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে নিজ কার্যালয়ে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কিনা, সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন, লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। 2026-এর 30 জুনের মধ্যে হতে পারে নির্বাচন। তবে সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচন কতটা আগে বা পরে হবে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুম খুনের বিচার নির্বাচনের আগেই হবে বলে জানিয়েছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমবারের মতো নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা এরই মধ্যে রোডম্যাপ দিয়েছেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবি তুলেছেন কেউ কেউ। প্রেস উইং বলছে প্রতিটি গুম খুনের বিচার হবে। জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। শিক্ষা খাতের সংস্কারে এখনই কমিশন গঠনের পরিবর্তে গুরুত্বপূর্ণ সংস্কারে হাত দেবে সরকার। আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। সম্প্রতি সয়াবিন তেলের সংকট সহ বাজারের প্রতিটি বিষয় সরকার ভালোভাবে মনিটর করছেও বলে জানানো হয়। কোথায় কোথায় শর্টেজ হচ্ছে বা সাপ্লাই ক্রাঞ্চ হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের পুরো নজরে আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সিইসি জানান, ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কথা বলেন সিইসি। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা পুনর্নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে, সেখানে আমরা হাত দেব।
এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন হবে নাকি নতুন ভোটার তালিকা করবেন এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। আপনারা তো গ্রামে যান, তো গিয়ে আমাদের অফিসে গিয়ে ভাই আমার গ্রামের ভোটার লিস্টে দেন তো, দেখবেন যে ওইখানে বহু লোক মারা গেছে, নাম কিন্তু আছে ভোটার হিসেবে। এগুলো তো আমাদের বাদ দিতে হবে, তো না গেলে তো সম্ভব হচ্ছে না। এটা জাতীয় নির্বাচন ইভিএমে নয় ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক জানিয়েছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে সব অনিয়ম দুর্নীতি হয়েছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে হত্যা মামলায় আনিসুল হক সহ বাকি 16 জনের প্রতিবেদনও 2 মাসের মধ্যে চাওয়া হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিচারের শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ছাড়া অভিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাবেক বিচারপতি ও সচিব সহ 16 জনকে হাজির করা হয়। পরে নেওয়া হয় এজলাসে। আদালতের কার্যক্রম শুরু হয় বেলা 11:30টায়। শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। অভিযুক্তদের বিরুদ্ধে শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট বিবেচনায় নিয়ে মামলার শুনানিতে বলা হয়, সব গুম হত্যা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই। তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা, এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। ভিন্ন আরেক মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক সহ 16 জনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বেঁধে দেয় ট্রাইব্যুনাল। 2টি মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি হবে বলে জানানো হয়। আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাওয়া হয়েছে। একই সাথে ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও 3 মাস পর কিভাবে দেশ ত্যাগ করলেন তাও জানতে চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকলেও সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায়। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় 2 দিন। পদভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
আর ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। নারকীয় এ হত্যার এত বছর পার হলেও এখনও অপেক্ষা সুবিচারের। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এবার সে মাহেন্দ্রক্ষণ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিং। কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত। উপদেষ্টা বলেন, বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ৫ থেকে ৯ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জনও হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। এই কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরূপণ করি নাই। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে এই কমিশন যাতে নিরপেক্ষ এবং কম সময়ে তাদের তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। এর ব্যত্যয় হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়। এমন দাবি আর ক্ষোভ ঝরল পিলখানা হত্যাকাণ্ড ঘিরে ক্ষতিগ্রস্ত পরিবার সহ সংশ্লিষ্টদের কণ্ঠে। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যায় ইতিহাসের এক ভয়াবহ হত্যাকাণ্ড। তখনকার বিডিআরের মহাপরিচালক সহ হত্যার শিকার হয়েছিলেন ৫৭ জন সেনা কর্মকর্তা, আর মোট নিহত হয়েছিলেন ৭৪ জন। এরপর দুটি মামলা দায়েরের পাশাপাশি শুরু হয় গ্রেফতার অভিযান। এর মধ্যে বিচারিক আদালত হত্যা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আর ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মামলাগুলো এখন আপিল আদালতে আছে। সেই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার সাবেক ডিএডি জলিলের ছেলে দাবি করেন, তার বাবা নিরপরাধ হয়েও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে জেল খাটছেন। আমার বাবা হসপিটালে ডিউটি ছিল, অস্ত্র পরিত্যাগ করতে যখন আহ্বান করতেছিলেন তখন এক সৈনিক ওনারা পিছন থেকে আঘাত করে। উনি হলি ফ্যামিলি ২৫ তারিখেই সন্ধ্যার দিকে সম্ভবত বা বিকালে উনি হলি ফ্যামিলি হসপিটালে অ্যাডমিট হয় এবং ওইখান থেকেই প্রায় ৭ তারিখ না ৭-৮ দিন পরে ওনাকে র্যাব তুলে নিয়ে যায়। টর্চার করার ফলে উনি সেই ২০১১ সাল থেকে উনি খুবই অসুস্থ, ওনার পায়ে ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে গেছে। উনি এখনও জেলখানাতেই বন্দী অবস্থায় আছে। ঢাকার বাইরে দায়িত্ব থেকেও পিলখানা হত্যা মামলার আসামি হয়ে ৭ বছর জেলে ছিলেন বলে অভিযোগ বিডিআরের সাবেক এই জওয়ানের। আমরা ১৬টা বছর ২০০৯ সালের পর থেকে 16টা বছর আমরা আজকে এতক্ষণ পর্যন্ত আমরা ৫ আগস্ট পর্যন্ত কোথাও দাঁড়াতে পারি না, মুখ খুলতে পারি নাই। ফলে ন্যায় বিচারের স্বার্থে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দিলেন নিহত এই সেনা কর্মকর্তার স্ত্রী। ৪ মাস পরেও যদি আমাদের কোনো স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে এত প্রেশার থাকে, এদিকে বিভিন্ন দিক থেকে এটা বন্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের লয়াররা কাজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অগ্রসর হব? প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনে কোনো গড়িমসি সঠিক নয় বলে মন্তব্য করেন এই আইনজীবী। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু জাতির সামনে সরাসরি বলেছেন যে এখানে একটা তদন্ত কমিশন হবে। আমি যেটা দেখছি যে আইন মন্ত্রণালয় বলছে তারা মতামত দিয়েছে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইনের ব্যত্যয় হতে পারে। তো এই দ্বন্দ্বটা আমার মনে হয় কেটে যাবে। এদিকে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, কমিশন গঠন আর সঠিক বিচার না হলে ক্ষোভে ফুঁসে উঠবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে আমিও তো একজন ভিকটিম, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, 1 ঘন্টা নোটিশে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিচারগুলো হবে এই তদন্ত আদালতের মাধ্যমে। এই বিচারটা খুব দ্রুত হওয়া উচিত, এটা তো ডিমান্ড। কিন্তু এইটা ভুলটা যদি আমাদের এই বর্তমান সরকার করে,
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ভুল সংশোধনের এখনো সময় আছে, নাহলে পুরো দেশ ফুঁসে উঠবে। এদিকে মঙ্গলবার স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে বিক্ষোভ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে আগামীতে দেশ শাসন করবে বিএনপি। রাষ্ট্রের কল্যাণে দলের 31 দফা পূরণের সব পদক্ষেপই গ্রহণ করা হবে। 3 জেলায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ড্যাবের আলোচনার সভায় বক্তারা বলেন, কয়েকজন লোক মিলে টেবিলে বসে আলোচনা করলেই সংস্কার করা যায় না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাবে বিএনপি। আমরা আমির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো। এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট করে না দেখে নেতাকর্মীদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন তারেক রহমান। আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে, এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। 31 দফা রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে জনগণ, সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50% এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া না পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি বলেও জানান নেতারা। পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতা যে চিরস্থায়ী নয় সে কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। 5 আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মাত্র কদিন আগেও যে ভবনগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট, এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা 5 মাস আগে যে জমজমাট ছিল, এখন তো সবাই প্রকৃত চোখ দেওয়া দেখতেছে ক্ষমতা কি জিনিস। একটা টাইমে এই ভিতরে যেতে হলো কার্ড দেখানো লাগছে যে আপনার কার্ড পাস আছে কিনা, এখন তো সেটা নাই। এখন তো সাধারণ পাবলিকে দেখা গেছে আপনার গিয়া পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগতো, এখানে 1 টাকাও লাগে না। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলে বাড়িতে ফসা পায়খানা করে। এটা বাংলাদেশের একটা 90 ফেরাও। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু আর মাদক সেবীদের আড্ডা। ছিন্নমূল মানুষদের অনেকেরই রাত্রি যাপনের ঠিকানাও এটি। থাকি 5 তলায়, ওখানে ঘুমাতে মানে বসে থাকে, আজকে বিড়ি খাওয়া দাওয়া, বাইরে যাইতেছে কাজ করতে। আমরা আছি এই যে 5 জন, আর উপরে 8 তলায় আছে 7 জন মনে হয়। রুম তো ভাঙ্গা ছিল, পরে আমরা আটবট মাটবট গুছে মানে ফুকরে সব বন্ধ করে দিছি, তার জন্য ট্রেনের ভিতর গরম লাগে। আগে রাস্তা বাড়ি ঘুমাইতাম, দোলা বালু ভরতো, এখন আমরা পার্টি অফিস পাই, আমরা পার্টি অফিসে দল করে লইছি আওয়ামী লীগের অফিস। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপের রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে। পুলিশ বেষ্টিত পোড়া ভবনটিতে নেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি।
তবে রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় কিছু কক্ষে চলে পথচারীদের মলমূত্র ত্যাগের কাজ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। মানুষ কি আর বুড়ো হবে না? বয়স বাড়লেও অটুট থাকবে তারুণ্য। আশ্চর্য সোনালু সত্য আবিষ্কার হয়েছে বার্ধক্য প্রতিরোধে ফুড সাপ্লিমেন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আরিফ শেখের এই অনন্য আবিষ্কারের কার্যকারিতা যাচাইয়ে এরই মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুরু হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল। শিউলি শবনমের প্রতিবেদন। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইমাস গ্রন্থি নামে একটি অঙ্গ। তবে বয়স বাড়ার সাথে সাথে গ্রন্থিটির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, ফলে নানা রোগশোকে আক্রান্ত হয় মানুষ। বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কৃত ওষুধের মাধ্যমে থাইমাস গ্রন্থির কার্যক্ষমতা বাড়াতে বিশ্বের প্রথম বিজ্ঞানী হিসেবে 2022 সালে গবেষণা শুরু করেন ব্রিটিশ ওষুধ আবিষ্কারক ডক্টর আরিফ। তার এই কাজে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা করেন ভায়াগ্রার আবিষ্কারক হিসেবে সর্বাধিক পরিচিত খ্যাতিমান ওষুধ আবিষ্কারক ডেভিড ব্রাউন। থাইমাসের যে পরিবর্তন হচ্ছে বা ফাংশন কমে যাচ্ছে 1% করে, এটাকে তো যদি আমি 0.5 করতে পারি মনে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বয়স 40 ঠিকই হবে, কিন্তু আপনার মলিকুলার এজটা হবে হচ্ছে 35, মানে 35 বছর আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার দরকার ছিল 40 বছর যে আপনি সেরকম থাকতে পারবেন। মানবদেহের জন্য নিরাপদ 18টি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি ডক্টর আরিফের এই ফুড সাপ্লিমেন্ট এর কার্যক্ষমতা যাচাইয়ে এরই মধ্যে বিএসএমএমইউতে 260 জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি গড়ে তোলার ব্যাপারে আশাবাদী তিনি। এমন একটা ফর্মুলেশন তৈরি করেছে যেই ফর্মুলেশন দিয়ে আপনার এই সাপ্লিমেন্টটা আপনার থাইমাস গ্ল্যান্ডকে সতেজ রাখবে এবং প্রপার নিউট্রিশনটা আপনি প্রতিদিন পাবেন। ডক্টর আরিফ মনে করেন তার এই আবিষ্কার বিশ্বের নানা প্রান্তে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের উদ্বুদ্ধ করবে। আমাদের অনেক প্রতিকূলতা আছে, কিন্তু যদি আমি কাজটা পুরোপুরি সফলভাবে করতে পারি তাহলে এটা একটা মাইলস্টোন হবে যে আমি ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে এসে আমি ক্লিনিক্যাল ট্রায়াল করে এই ট্রায়ালের রেজাল্ট দিয়ে ইংল্যান্ডের মানুষজন অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন এই মেডিসিনটা খাবে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ডক্টর আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক শেষ করে 2006 সালে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চতর গবেষণা করতে ইংল্যান্ডে যান। যৌথভাবে যুক্তরাজ্যের সেন্ট আন্দ্রুস, অক্সফোর্ড এবং যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। ডক্টর আরিফের কাজের মধ্যে নিউমোনিয়ার ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ক্যান্সার নিয়ে গবেষণা উল্লেখযোগ্য। সুস্থ থাকার জন্য আপনার যেটা দরকার হচ্ছে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। যেটা শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারে খোঁজ না নেয় ক্ষোভ, দুর্বিষহ জীবন কাটাচ্ছেন খুলনার জীবন হাওলাদার। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান কথা জানান। বলেন, কমিশনের মেজর সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা। ওই এলাকার দাবির প্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি। এ সময়ে কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সহ সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা তো অনেক সুপারিশ জনমুখী, জনকল্যাণমুখী অ্যাকসেপ্টেবল দিব। সরকার কতটুকু নেবে সেটা পরে আপনারা পাওয়ার পরে আপনারা যখন পাবলিকলি এটা আমরা দিব, এটা পাবলিক ডকুমেন্ট হবে, সবাই জানে। সব জায়গায় আপনার পিন পতন পজিটিভ, যাতে জনমুখী জায়গায় বলে, জনকল্যাণমুখী জায়গায় বলে, সেই ধরনের সুপারিশ আমরা দিচ্ছি। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের উপর আগের মতো আধিপত্য বিস্তার করতে না পেরে এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই নরেন্দ্র মোদীর এই বক্তব্য। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে টুইট করা নিয়ে বাংলাদেশে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
এ নিয়ে কঠোর সমালোচনা করছেন বিশিষ্টজনেরা। প্রতিবেশী দেশ তিনি এই ধরনের মন্তব্য করে আমাদের যে ভ্রাতৃপ্রতিম যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে, এটা এদেশের জনমানুষও চায় না, এদেশের সরকারও চায় না। ভারত বাংলাদেশকে স্বাধীন করবার পর থেকে সে বোধ করেছে যে এখানে আসলে বাংলাদেশ অথবা বাংলাদেশিদের কোনো অবদান নাই। বিশ্লেষকরা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারতের উদ্দেশ্যে এমন বিবৃতি দেওয়া যাতে দেশের অবস্থান আরও শক্তিশালী হয়। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, এর প্রত্যেকটার জাতীয় শত্রু হচ্ছে ভারত। এখন এই বার্তাগুলোর মানে হচ্ছে দিল্লি প্রচণ্ড বিব্রত, হতাশ, সে বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের সরকার এমন ধরনের বক্তব্য বা বিবৃতি দিবেন যে বক্তব্য বা বিবৃতির কারণে আমাদের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব যেটা এটা হচ্ছিল অক্ষুণ্ণ থাকে। ভারত বিভিন্ন স্বার্থ হাসিলের জন্যই মূলত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। এগুলো কিন্তু ভারত নিয়ে গেছে। এবং সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে খুলনায় নিহত ও আহত হয়েছেন অনেকেই, তবে এত দিনেও কেউ খোঁজ খবর না নেয় ক্ষোভ জানিয়েছেন তাদের স্বজনরা। এদিকে ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। টিনের চালার আধা পাকা বাড়ি, গোলপাতায় ছাওয়া রান্নাঘর, ছোট্ট এই জায়গায় বসবাস জুলাই আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন নাহারের। ছেলে হারিয়েছেন 4 মাস, এখনও মোবাইল ফোনে ছেলের ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে খুঁজে ফেরেন আদরের সন্তানকে। সাকিবের কথা উঠলেই বুক ফাটা কান্নায় হয়ে পড়েন বাকরুদ্ধ। যদি সেই সময় চিকিৎসা হইতো আমার ছেলে মারা যাইতো না। 2 হাসপাতালের থেকে ফেরত দিয়েছে। 19 জুলাই বিকেলে মিরপুর 6-এ ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী। সেখানেই গুলিবিদ্ধ হন সাকিব রায়হান। গুরুতর আহত রায়হানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন বোন দুলাভাইও। ওই জায়গা থেকে আমার আর মেয়ে আবার শুনে পরে ওরা আবার গেছে, যার পরে ওদের লাশ দেখতে যায় না, সেই পুলিশের সাথে ঝগড়া তক্ক কিছুতেই যাইতে দেয় নাই সেই শরৎ দিতে। পরে ওদের পথে গুলি ছাড়ছে। আমার বড় জামাইয়ের গায়ে, মেয়ের জামাইয়ের গায়ে লাগছে 4টে গুলি। ফ্যাসিবাদী হাসিনার পেটুয়া বাহিনীর গুলিতে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন শিক্ষার্থী জীবন হাওলাদার। গুলির আঘাতের ক্ষত হয়ে বেড়াচ্ছেন আরও অনেকে। সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। এখনো আমার শরীরে 17টা বুলেট আছে, মাথায় আছে 7টা, নাকে আছে 2টা, আর শরীরে 4-5টা আছে। আমার অবস্থা একটু ক্রমাগত একটু খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমাকে তারা 250 বেড আর কি নিয়ে। এখনো নিজের চলাফেরা করতে খুব সমস্যা হয়, শারীরিক সমস্যা আছে। এখন বাম সাইডে কোনো বল পাচ্ছি না। এত কিছুর পরও ক্ষোভ নেই জুলাই আন্দোলনে আহত ও নিহতর স্বজনদের। চাওয়া একটাই, গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা মারা চাই যে হাসিনা জানি বিচার হয়। হাসিনার বিচার হলে আমাদের ভালো লাগবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। দেশের 53% গ্রামের নারী চাকরির চেষ্টাই করেন না। সিপিডি আয়োজিত সংলাপে বিশ্লেষকরা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জাতীয় এবং স্থানীয় সরকার সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলে মনে করেন। আর এ বিষয়ে সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান গবেষকদের। শিউলি স্বপ্নমের রিপোর্ট। কারিগরি শিক্ষার সংস্কার ও নারীর কর্মসংস্থান বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, সেভ দ্য চিলড্রেন ও ইউসেফের এই যৌথ সংলাপ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরী তরুণীদের জন্য দেশের চাকরির বাজার এখনো খুব চ্যালেঞ্জিং। আমাদের কাছে মনে হয়েছে যে লোকাল প্রোডাক্টগুলোকে কিভাবে লোকালি সেল করা যায় সেই রকম ব্যবস্থা করবার জন্য ই-কমার্সের বা অনলাইন মার্কেটিং স্কিলগুলো কিভাবে তাদেরকে শিখিয়ে দেওয়া যায় সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীর দক্ষতা বাড়ানো, কর্মসংস্থান নিশ্চিত করা সহ আবাসন যাতায়াত নারী বান্ধব করার পরামর্শ দেন বিশ্লেষকরা। অভিভাবক এবং মেয়েরা সবাই চায় যে বিয়ের আগে চাকরি, তাহলে সেটাকে আমাদের ধরা
ধরে এমনভাবে চাকরিটা দেওয়া, এবং এখানে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং আমরা যারা এই স্কিল দিচ্ছি কমিউনিটি, এদের একটা বড় আপনার সম্পৃক্ততার ব্যাপার আছে, যাতে ওই তো কিশোরীরা প্রশিক্ষণের পরে নারীর ব্যারিয়ার সেগুলো কিন্তু একটা হচ্ছে আবাসন, আরেকটা হচ্ছে যাতায়াত, আরেকটা হচ্ছে ফিমেল ইনস্ট্রাক্টার্স। সেগুলো আছে কি না সেগুলো আমাদের একটু বিবেচনা করতে হবে। মুরগি পালন কিংবা সেলাইয়ের মধ্যে নারীর প্রশিক্ষণ যেন সীমাবদ্ধ না থাকে সে বিষয়েও তাদের উদ্বুদ্ধ করার তাগিদ দেওয়া হয়। সুতরাং যদি আসলে আমরা চাই যে নারীদেরকে আমরা সফলভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসব, তাহলে আসলে আমাদেরকে ব্যবসা শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে কোথায় যেতে হবে। কেউ যেন কর্মহীন না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানায় এনএসডিএ। অন্তত কয়েকটা দেশের সাথে যদি আমরা এমআরএ সম্পাদন করতে পারি, তাহলে আমাদের সার্টিফিকেশন, এনএসডিএ সার্টিফিকেশন, সেটি যাতে গ্রহণযোগ্য হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। পোশাক খাতে 1.5 মিলিয়ন দক্ষ জনশক্তির অভাবে অনেক অর্ডার দেশের বাইরে চলে যায় বলে আলোচনায় উঠে আসে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা। সকালে পার্লামেন্ট ভবন চত্বরে বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়ানাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থনে লেখা ঝোলা ব্যাগ নিয়ে। আজ তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছে। বিক্ষোভ সমাবেশ থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে বলা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোতে নিষ্ক্রিয়তার প্রশ্নে। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোট, পঞ্চদশের 6টি সংশোধনী বাতিল। 26 সালের জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম, হাসিনা রেহানা জয় টিউলিপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। বিডিআর হত্যার পুনঃ তদন্তের শিগগিরই কমিশন গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের। আওয়ামী লীগের কার্যালয় এখন মাদক সেবী ছিন্নমূল মানুষের আকড়া পরিণত হয়েছে গণশৌচাগারে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।